অফ কম্পিটিশনের অ্যাপ্লিকেশনসগুলো আমরা নর্মালি সচরাচর যখন তোমরা এই কোর্সটা নিচ্ছ তখন দেখতে পাও না বা পাবে না, বাট লেটার ইউ উইল ফিল দ্যাট এই কোর্সটার একটা সলিড গ্রাউন্ড তোমার যে কোনো ধরনের ইফেক্টিভ কম্পিউটিংয়ের ভিতরে লাগে। হ্যাঁ, মানে সরাসরি তুমি হয়তো এটা ফিল করতে পারবা না। যেমন কম্পাইলার কনস্ট্রাকশন, কম্পাইলারে তোমরা কি করো নর্মালি? কম্পাইলার কি কাজে লাগে আমাদের? আমার অবশ্য পেন ড্রাইভটা কাজ করছিল না, হঠাৎ করে এই ডাই ডাউন, তো এই কারণে আমার এখন মাথা থেকে পড়াবো আমি, ঠিক আছে? সো হ্যাঁ, কে বলছিলে যে কম্পাইলার নিয়ে বলো? রাইট, বাট হোয়াট ডাজ দ্যাট ডু টু আস? আমাদের যেটা কি কাজে লাগে? আচ্ছা, তারপরে আর কি? The instruction goes to the computer once it is 100% correct, তাই না? কিন্তু আমরা কি 100% কারেক্ট প্রোগ্রাম লিখতে পারি? না, সবসময় পারি না। তো তাহলে তার মানেটা কি? এটা ইট গিভস আস সাম মেসেজ যে আমার প্রোগ্রামে এটা মিসিং, ওইটা ভুল হয়েছে, এখানে লজিক্যাল এরর আছে, ওখানে সিনট্যাক্স এরর আছে। সো ওই কনটেক্সটে ইট হেল্পস আ লট। কিন্তু এখানে আমরা যেটা দেখব যে এই কম্পাইলারের এই যে কর্মক্ষমতা, এটা তো একটা কি লাইফলেস একটা প্রোগ্রাম, তাই না? বাট সে কিভাবে এই জিনিসটা বুঝতে পারে যে এখানে ভুল হয়েছে, ওখানে ঠিক করতে হবে? হাউ ডাজ ইট আন্ডারস্ট্যান্ড? এইটা ওইভাবে বুঝতে পারে সেই কারণেই যে এটার ভেতরে কোডের মাধ্যমে কিছু মেকানিজম সেট করে দেয়া আছে। সেটা কি করে? বেসিক্যালি একটা ইনপুট যায়, ওই ইনপুটটার সাথে ওই ইনপুটটার যে কম্পোজিশন, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ইনপুটটার কম্পোজিশন মানে কি? ওইটার যেভাবে তৈরি হওয়ার কথা ছিল সেটা তার ভিতরে অলরেডি দেয়া আছে। সে তখন তোমার লেখা প্রোগ্রামটা যখন যাচ্ছে, সেই প্রোগ্রামের প্রত্যেকটা স্ট্রিং বলছি আমি ওই সেন্সে যে তুমি মনে করো একটা ভ্যারিয়েবল নেম দিয়েছো, একটা কিওয়ার্ড ব্যবহার করছো, এই প্রত্যেকটা কম্পোজড অফ কি ক্যারেক্টার্স। এই ক্যারেক্টার্সগুলো সে সাইড বাই সাইড একটার পর একটা স্ক্যান করে সে এটাকে ভেরিফাই করে যে এটা যেভাবে লেখার কথা ছিল সেভাবেই লেখা হয়েছে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আসলে? সেট অফ রুলস, যেটা তোমাকে একটা ফ্রেমওয়ার্ক দেয় যে এটার মধ্যে থেকে তুমি এইভাবে তোমার প্রবলেম সলভিংয়ের একটা অ্যালগোরিদম লিখবা, এই তো, তাই না? তো তাহলে কম্পাইলারটা আছে ওখানে যে আমাদের এই অ্যালগোরিদমটা সঠিকভাবে আউটপুট প্রডিউস করবে কি না সেটা চেক করে। সে এই চেক করার মেকানিজমটা আমরা থিওরি অফ কম্পিউটিংয়ে পাই, ঠিক আছে? থিওরি অফ কম্পিউটিংয়ের যেই ফর্মাল স্ট্রাকচার, যেগুলো আমি সবই এক্সপ্লেন করব, সেইটা কি করে যে এক্স্যাক্টলি যেভাবে প্রোগ্রামের যেই কম্পোনেন্টগুলো আছে, রিজার্ভ ওয়ার্ড, ভ্যারিয়েবলস, তারপর ফাংশন কল, বা মনে করো ফাংশন কলটা আমরা বাদই দিলাম না, মনে করো যে সিনট্যাক্স, এই জিনিসগুলো যখন লেখা হচ্ছে সেগুলো ঠিকভাবে লেখা হচ্ছে কিনা, ঠিক আছে? সো ওইটার মেকানিজমটা আমরা আস্তে আস্তে বুঝবো সামনে, এখন মাথা খারাপ করার কিছু নাই, ঠিক আছে? তাহলে প্রথম যেই কাজটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কি ফর্মালিজম। ফর্মালিজম সম্বন্ধে আমরা বুঝি, কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ফর্মালিজম? ফর্মাল থেকে এসছে, তাই না? ফর্মাল মানে কি? কোনো কিছু অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, তার মানে কি কোনো একটা কিছু স্ট্যান্ডার্ডাইজড, যে এটা এভাবেই করতে হবে, এরকম আমাকে কিছু রুলস বেঁধে দেওয়া আছে, এই রুল অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে ফর্মালিজম। এটা আমরা থিওরি অফ কম্পিউটেশনে এবং ম্যাথমেটিক্যাল লজিকগুলোতে দেখতে পাই। যে কোনো ম্যাথমেটিক্যাল থিওরাম বলো, এক্সিওম বলো, সেগুলো কিভাবে লেখা থাকে? তোমার ইচ্ছা মতো তো তুমি লিখলে হয়ে গেল না, সেখানে তোমাকে কিছু অ্যালজেব্রাইক সিম্বল ব্যবহার করতে হয়, ওগুলার কিছু নির্দিষ্ট মিনিং আছে, ওই মিনিংগুলো অনুযায়ী একটা পার্টিকুলার কনসেপ্ট এক্সপ্লেন করা থাকে বা করতে হয়, যাতে করে পুরো কনস্ট্রাক্টটা, পুরো জিনিসটা, পুরোটা স্ট্রাকচারটা একটা মিনিংফুল কনসেপ্ট নিয়ে আসে, যেটা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি। প্লিজ পিছনে কথা বলো না, আমি খুব ডিস্ট্র্যাক্টেড হই, হ্যাঁ, আমার থট প্রসেস কিন্তু কেটে যায়। সো ইট ইজ নট গুড ফর ইউ গাইজ, কারণ আমি তাহলে আমার কথাগুলো তখন আর পরিষ্কার থাকবে না,
কথাগুলো একটু ক্রিপ্টিক হয়ে যায়। এই কোর্সে প্রচণ্ড রকম সম্ভাবনা আছে ক্রিপ্টিক কথাবার্তা চলে আসার। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন দ্যাট টু ইউ, এটাকে ইজি করার জন্য, কিন্তু সেটার জন্য আমার দরকার আনডিভাইডেড অ্যাটেনশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর্মালিজম নিয়ে যখন আমরা কথা বলছি, ফর্মালিজম মিনিং হচ্ছে যখনই তুমি কোনো পার্টিকুলার একটা ধারণা, সেটা কম্পিউটিংয়ের ক্ষেত্রে হোক, মোস্টলি আমরা তো এখন কম্পিউটার সায়েন্সে পড়ছি, কাজেই কম্পিউটিংয়ের ক্ষেত্রেই আমরা চিন্তা করব। কম্পিউটিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা কিছু প্রবলেম সলভিংয়ের যেই ডিভাইস, কথাটা আমি বলবো না কারণ এটা ডুবিয়াস মিনিং। কেন? কারণ আমরা এখানে ডিভাইস বলতে নর্মালি কিন্তু শুধু ট্যাঞ্জিবল জিনিস না, শক্ত বা এইরকম সেলফোন, কম্পিউটার, সেটা বোঝায় না, কিন্তু ডিভাইস পদ্ধতিকে বোঝায়। ঠিক আছে? তাহলে আমরা যেগুলো এখানে ব্যবহার করবো এগুলো হচ্ছে মেন্টাল ডিভাইস, মানে কিছু মেন্টাল ধারণা যেটা আমাদের সবার ভেতরে আছে, কিন্তু ছোটোবেলা থেকে আমরা এই ছোটো ছোটো ডিভাইসগুলো আমাদের ব্রেইনে তৈরি হতে থাকে, মেশিন রাদার। এইগুলোকে আমরা কানেক্ট করি, যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য আমরা এগুলোকে কানেক্ট করি। যে যত ভালোভাবে কানেক্ট করতে পারে সে তত তাড়াতাড়ি ওই জিনিসটাকে তত ভালোভাবে সলভ করতে পারে। ঠিক আছে? তো তার মানে কি, এখানে একটা কনস্ট্রাকশনের ব্যাপার আছে। তো ফর্মালিজম যেটা করে, এই ডিভাইসগুলোকে, এই ডিভাইস মানে এই যে মেশিন বা প্রবলেম সলভিংয়ের যেই কাঠামোটা, সেটাকে এক্সপ্লেইন করার জন্য একেবারে আনঅ্যাম্বিগুয়াস এবং প্রিসাইজ সিম্বল ব্যবহার করে। আনঅ্যাম্বিগুয়াস কেন বলছি? আনঅ্যাম্বিগুয়াস মানে কি? কোনো অস্পষ্টতা নাই, দ্ব্যর্থবোধকতা নাই। মানে এই একটা জিনিস আমি ব্যবহার করছি, এটা কোনো সেকেন্ড মিনিং থাকবে না, ফার্স্ট যে যা বোঝানো হচ্ছে সেটাই। ঠিক আছে? এটাকে আনঅ্যাম্বিগুয়াস। প্রেসাইজ, এক্স্যাক্টলি আমি যা বোঝাতে চাচ্ছি সেটাই বুঝতে হবে। ঠিক আছে? তাহলে তুমি মনে করো যে এটাকে আমরা এইভাবে একটা ম্যাথমেটিক্যাল লজিক, একটা স্ট্রাকচার দিয়ে আমরা বুঝতে পারি। মনে করো তোমাকে সার্কেল বের করতে হবে। সার্কেল বের করতে হলে আমাদের কী দরকার? মনে করো একটা সার্কেলের কী বলে এটাকে, প্যারিমিটার বা বলতে পারো এরিয়া বের করতে চাও তুমি, তাহলে তোমার কি দরকার? রেডিয়াস দরকার। তার মানে কি, এটা অলরেডি ফিক্স করে দেয়া। এইগুলোই হচ্ছে, এই যখন যে কোনো ফর্মুলাতে তুমি এই জিনিসগুলো ফেলছো, যে আমাদের ইসের ফর্মুলা কি বলে, আমার বারবারই বাংলা আর ইংরেজি মিলে যাচ্ছে আমার ব্রেইনে। মানে এরিয়া ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। তাহলে তোমাকে কি করতে হবে? পায়ের মানটা জানতে হবে, আর এর মানটা জানতে হবে, এবং পায়ের মান অলরেডি ফিক্স করে দেওয়া আছে। ইউ ক্যান নো আদার ওয়ে ইউ ক্যান ডু ইট, তাই না? এই একটা ওয়েতেই করতে হবে। এই জিনিসটাকেই আমরা বলছি ফর্মালিজম, যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে দেয়া আছে এবং ওই স্ট্যান্ডার্ড ওয়েটা এক্সপ্লেইন করা আছে। স্ট্যান্ডার্ড ওয়ে দেয়া আছে এবং স্ট্যান্ডার্ড ওয়ে এক্সপ্লেইন করা আছে এমনভাবে যে দুনিয়ার যে কোনো প্রান্তেই যেই হোক না কেন সে ওই একই জিনিসই বুঝবে। এইটাই হচ্ছে আমাদের ফর্মালিজম। ঠিক আছে? আমরা এরকম দেখব যে থিওরি অফ কম্পিটিশনে এরকম প্রচুর ফর্মালিজম আছে। হ্যাঁ, যে একটা পার্টিকুলার কনসেপ্টকে বোঝার জন্য কিছু সিম্বল ব্যবহার করা হচ্ছে, ওই সিম্বল ব্যবহার করে একটা মানে বোঝানো হচ্ছে, এবং সেগুলো কিভাবে ইউজ করতে হবে সেই ব্যাপারগুলো পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এই জিনিসটাকে এইটাকে আমরা বলছি একটা ফর্মাল স্ট্রাকচার বা একটা মডেল, এবং এটার যেই কাঠামো তৈরি করার প্রক্রিয়া সেটাকে আমরা বলছি হলো ফর্মালিজম। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে বলো, কারণ এরকম এগুলো আসতে থাকবে। আগে থেকে না বুঝলে কিন্তু আমরা ইউ গাইজ উইল বি ইন ট্রাবল। তাহলে ফর্মালিজমটা হলো যে কোনো একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট তৈরি করার জন্য বিভিন্ন সিম্বল ব্যবহার করে একটা স্ট্রাকচার দাঁড় করানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি হলো ফর্মালিজম। গেল? আচ্ছা, ফর্মালিজমের পরে আসছে হলো অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট কথাটার সাথে আমরা খুবই পরিচিত, কম্পিউটিংয়ে এটা আরও বেশি জরুরি। আমরা অ্যাবস্ট্রাকশন কোথায় দেখেছি? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করেছি, তাই না? মোস্টলি জাভা, বাট আদার পাইথন হতে পারে, তারপরে অন্যান্য বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও হতে পারে। হ্যাঁ, তো এখানে অ্যাবস্ট্রাকশনের মূল ব্যাপারটা কি কে বলতে পারবে?
হাইড করে রাখা, কি হাইড করে রাখা? মানে একটা পার্টিকুলার ক্লাসকে যখন আমি ব্যবহার করব, ক্লাসের ভেতরের ভ্যারিয়েবল অথবা মেথড সেগুলো যদি ডিজায়ার্ড লোক ছাড়া আর কেন যেন, বা ডিজায়ার্ড ইউজার ছাড়া আর কেউ যেন এটাকে ব্যবহার করতে না পারে, এবং বা শুধু ডিজায়ার্ড ইউজার না, মানে প্রোগ্রামের অন্য অংশ যাতে এটাতে, মানে তার ফলে কী হবে যে এটার ইন্টেন্ডেড যে রেজাল্ট, যেটা রেজাল্টটা আমরা চেয়েছিলাম সেটা আমরা খুব সহজেই পাবো। এটা হচ্ছে ডেটা হাইডিং। হ্যাঁ, এটাকে আমরা অ্যাবস্ট্রাকশন হিসেবে জানি। বাট অ্যাবস্ট্রাকশনের আরেকটা অন্যরকম মিনিং আছে। সেটা কি? একটা জেনারেল স্ট্রাকচার তৈরি করা। যেমন তুমি যখন ক্লাস ডিক্লেয়ার করো জাভাতে, হোয়াট ইউ ডু, তুমি একটা পার্টিকুলার ক্লাসকে তুমি ব্যবহার করবে, সেটার ফিল্ডগুলো কি, অ্যাট্রিবিউটগুলো কি, এবং সেটা কোন ফাংশন বা মেথড ব্যবহার করছে সেগুলোকে ডিক্লেয়ার করছো। তার মানে কি এটা একটা টেমপ্লেট দাঁড়িয়ে গেল, তাই না? তো এই যে টেমপ্লেট দাঁড়িয়ে গেল, এই টেমপ্লেটটা কিন্তু সবসময় যে খুব স্পেসিফিক সেটা না, তাই না? কারণ ভ্যারিয়েবল ক্যান টেক ডিফারেন্ট মিনিংস। আমার মেথডকে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমার মেথড ওভাররাইড করতে পারি, পলিমরফিজমে ব্যবহার করতে পারি, ইনহেরিটেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এই যে ব্যবহার করার প্রক্রিয়া কোনো স্পেসিফিক আমি হয়তো বেঁধে দিচ্ছি না ওইভাবে, একটা জেনারেল ফরম্যাট আমি দেখছি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? অ্যাবস্ট্রাকশনে তাহলে দুইটা মানে পেলাম আমরা, একটা হচ্ছে হাইডিং দ্য ডিটেলস, আর একটা হচ্ছে মোর জেনারেল একটা ফরম্যাট বা একটা ফ্রেমওয়ার্ক বা একটা স্ট্রাকচার ডিফাইন করা। ঠিক আছে? সো এটার আরও কি উদাহরণ হতে পারে? তোমরা কি সবাই লাঞ্চ করেছ? তাহলে সেফলি একটা খাবার দাবারের গল্প করা যায়। মানে কেউ না করে আসলে হয়তো তার একটু এটাতে অসুবিধা হতে পারে, বাট এটাকে আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি। মনে করো তোমার ফ্রেন্ডের বিয়ে বা ফ্রেন্ডের কোনো বোন বা ভাইয়ের বিয়ে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাঞ্চে, এই বিয়ে বাড়ির খাবারের ব্যবস্থা করা। ঠিক আছে? ভেন্যু মোটামুটি আছে, বা ওইটার দায়িত্ব আরেকজনকে দেওয়া হয়েছে। মনে করো যদি আমরা এটাকে এখন একটা কমন একটা ফ্রেমওয়ার্কে আনতে চাই, তাহলে কি করব? আমি লিখব, মনে করো আমি এটাকে, এই যে আমি ফর্মালিজম ব্যবহার করছি, মনে করো ওয়েডিং সেরেমনি, কম্পোনেন্টগুলো কি? ভেন্যু, ভেন্যু তো আমরা সবাই বুঝি, তাই না? তারপরে ফুড, ইনভাইটেশন, বাজেট, আর কি? ও আচ্ছা, গিফট ম্যানেজমেন্ট। ওকে, ঠিক আছে, আমরা গিফট ম্যানেজমেন্ট। ওকে, মোটামুটি আমরা একটা স্ট্রাকচার পেলাম। ও গুড। হ্যাঁ, নাম্বার অফ গেস্ট বা গেস্ট বলে আমরা প্রথমে গেস্ট দেই, তারপর ওখান থেকে নাম্বার হবে, বের হবে। আচ্ছা, এই প্রত্যেকটা আইডিয়াকে খেয়াল করো, আমরা কিন্তু একটা জেনারেলাইজ ফর্মে নিয়ে আসছি, কোনো স্পেসিফিক্স নাই এখানে, কিন্তু কোনো ধরনের যে খুব আমি বলছি ভেন্যু অমুক, হ্যাঁ পরে আমি এগুলোর ভিতরে ভ্যালু রাখতে পারি। ভেন্যু বলছি সেনামালঞ্চ বা সেনাকুঞ্জ বা বনানী কমিউনিটি সেন্টার, হোয়াট এভার। ফুড কাচ্চি অথবা অন্য কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, ইনভাইটেশনের মধ্যে অবশ্য গেস্ট এটা চলে আসে অনেক সময়, যে কাকে কাকে তুমি ইনভাইট করবে। ঠিক আছে? বাজেট, আমি কত টাকার মধ্যে এই জিনিসগুলো করার চেষ্টা করব। আর গিফট ম্যানেজমেন্ট, ঠিক আছে, আমি কী ধরনের গিফট পেতে পারি, ওইটা একটা হয়তো আমার একটু খরচ অফসেট হতে পারে। সো এই যে এই ব্যাপারগুলো আমরা কি করছি, আসলে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট করছি, কারণ এগুলোর স্পেসিফিক ভ্যালু বা এগুলোর কনসিকুয়েন্টলি এগুলোর কিছু একটা কি বলে আলটিমেট ফাইনাল ভ্যালু বের হয়ে আসবে, কিন্তু সেটা আমরা কেয়ার না করে এটাকে জাস্ট একটা সাধারণ ধারণা হিসাবে রাখছি, জাস্ট যাতে ভুলে না যাই, বা মানে মোটামুটি মনে রাখার জন্য। তাহলে কি হচ্ছে, যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা কি কাজ করি, আমরা একটা সাধারণ স্ট্রাকচার দাঁড় করাই। সেই স্ট্রাকচারের ভেতরে যা যা কম্পোনেন্ট দরকার ওই প্রবলেমটা সলভ করার জন্য সেগুলো সব থাকবে।
ঠিক আছে? এই করার প্রক্রিয়াটাকে আমরা বলছি হলো অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, উই হ্যাভ অলরেডি হিডেন দ্য ডিটেলস। যারা যেই কাজে আছে তারা ছাড়া অন্যদের এগুলো জানার দরকার নেই। গেল আমাদের জাভার ক্লাসের আইডিয়া কিন্তু হয়ে গেছে এখানে। হ্যাঁ, যারা ভেনু ম্যানেজমেন্টে গেছে তাদের ফুড নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, বা যারা ইনভাইটেশনে গেছে তাদেরগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ঠিক আছে? এবং আরেকটা কাজ কি করছি আমি, যে একটা ওভারঅল জেনারেল ভিউ দিচ্ছি, যারা বিয়ের প্ল্যানিং করছে তাদের কাছে এই পুরো জিনিসটা একটা ওভারঅল স্ট্রাকচার হিসেবে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো দ্যাট ইজ দি জব অর দ্য টাস্ক অফ অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? গেল। আচ্ছা, এটা আমরা থিওরি অফ কম্পিটিশনে কীভাবে ব্যবহার করব? থিওরি অফ কম্পিটিশনে আমরা দেখব যে বিভিন্ন ধরনের আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাকে আলাপ করতে হবে, সেটা আমি একটু পরে আসছি। থিওরি অফ কম্পিটিশনের ক্ষেত্রে এই অ্যাবস্ট্রাকশন এবং ফর্মালিজম এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন মডেল তৈরি করি। থার্ড কম্পোনেন্ট। সো এ মডেল ইজ এ স্ট্রাকচার দ্যাট রিয়েলি শোজ আস হাউ টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি। ইয়াসিন বলো, পে অ্যাটেনশন, বলো কম্পিটিশন মানে কি? কম্পিটিশন না, কম্পিউটেশন। এনিওয়ান? গণনা করা। ওয়েল, এটা খুবই মানে তোমাদের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে এটা আমি আশা করি না, সরি। গণনা করা এটা হচ্ছে যারা নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বলবে। তোমরা বলবা প্রবলেম সলভিং। কম্পিটিশন মানেই হচ্ছে প্রবলেম সলভিং, যে কোনো কিছু প্রবলেম সলভিং উইথ সার্টেন টুলস, উইথ অ্যালগোরিদমস, উইথ এ ডিভাইস, মানে যে কোনো আমি একটা পার্টিকুলার ওয়েতে একটা পার্টিকুলার যন্ত্র ব্যবহার করে আমি আমার প্রবলেম সলভ করছি। ঠিক আছে? এটাকে বলে কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশনের ক্ষেত্রে কমিউনিকেশনের ব্যাপার আছে, রাইট? কি সেটা? কি ধরনের কমিউনিকেশন? প্রবলেম ফর্মুলেশন। তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এখন তুমি কি করবা, কিভাবে কমিউনিকেট করবা? একটা হচ্ছে তোমার টিমের সাথে যারা যারা মিলেই করছো তাদের মধ্যে কমিউনিকেশন, কিন্তু আসল কমিউনিকেশনটা কোথায় হচ্ছে? উইথ দ্য ডিভাইস, উইথ দ্য কম্পিউটার। এবং ওই কমিউনিকেশনের একটা নির্দিষ্ট ফরম্যাট লাগবে, নালে কম্পিউটার বুঝবে না। ওইখানে আসছে হলো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। সো ইউ হ্যাভ টু you are actually confined by a particular format which is called the language, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো বা হোয়াট এভার। হ্যাঁ, সেটা ব্যবহার করে আমার কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওই জায়গা ওইটা তো একটু পরের ব্যাপার। হ্যাঁ, ওইটা একটু পরের ব্যাপার, কিন্তু তার আগে এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু সাবধান করে দিই। সেটা হচ্ছে কি, মানে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলছি না, যেটা তোমরা প্রথমেই আমি বলেছিলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন তুমি কাজ করছো, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফর্মুলেট এই প্রবলেম সলভিং ডিভাইস। আমাদের মতোই এখানেই একটা প্রবলেম সলভিংয়ের একটা পদ্ধতি বা একটা অ্যালগোরিদম দাঁড় করাচ্ছ, হুইচ উইল প্রডিউস সাম রেজাল্টস, তাই না? তোমার একটা আউটপুট দিচ্ছে, বাট এখানেও আমরা আউটপুট পাবো, বাট দ্যাট ইজ নট সো ক্লিয়ার কাট। ওইখানে তুমি মনে করো একটা ওই যে পাই/r স্কোয়ার ব্যবহার করে একটা রেডিয়াস দিয়ে দিলা, রেডিয়াসের একটা ভ্যালু দিয়ে দিলা, তুমি বৃত্তের ক্ষেত্রফল কত বের করে ফেললা। এখানে ব্যাপারটা ওইরকম না। এখানেও আমরা একটা পাবো, কিন্তু দিস ইজ মোস্টলি এই জেনারেলাইজড ফাইন্ডিং। এবং জেনারেলাইজড ফাইন্ডিং কেন আমি বলছি, ওই অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা ওখানে আসছে, যে এইটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। তোমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে জানো যে রিইউজেবিলিটি বলে একটা কথা আছে, তাই না? এই রিইউজেবিলিটিটা কখন রিইউজেবিলিটিটা কাজ করে? যখন আমাদের যে কোনো কনস্ট্রাক্ট বা প্রবলেম সলভিংয়ের ডিভাইসগুলো, সেটা আমার ক্লাসের কথাই বলি আর জেটের কথাই বলি, সেটা যখন একটা জেনারেল পারপাস সার্ভ করে, যেটাকে অনেক জায়গায় কাজে লাগানো যায়। এটা একটা জাভার থেকে এটার একটা উদাহরণ দাও দেখি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? যে তুমি ডিক্লেয়ার করে দিলা
সাবক্লাসগুলো এটাকে এক্সটেন্ড করছে, তাই না? সো এই যে এই আইডিয়াটা আমরা মডেলিংয়ের ক্ষেত্রে কাজ মানে করি, যে আমি একটা মডেল তৈরি করছি, অ্যাবস্ট্রাক্ট করেই আমি একটা মডেল তৈরি করছি, যে মডেলটা বিভিন্ন প্রবলেম সলভিংয়ের কাজে লাগানো যাবে। আমরা সামনে দেখব যে আমরা যখন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তৈরি করব, ওই পার্টিকুলার মডেলটা দিয়ে আমি অনেক কিছুই করতে পারবো। মানে মনে করো আমি যদি এরকম বলি যে এই রুমে থিওরি অফ কম্পিউটেশনের স্টুডেন্ট ছাড়া আর কেউ ঢুকবে না। আমি আরমান বাইরে দাঁড়িয়ে আছে, আরমানকে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম থিওরি অফ কম্পিউটেশনের স্টুডেন্টদের আইডি দিয়ে। সে যেই স্টুডেন্ট এখানে আসছে তাকে সে আইডিটা চেক করে বলছে, ও আচ্ছা ঠিক আছে, আপনার এখানে এটা আপনি থিওরি অফ কম্পিউটেশনের স্টুডেন্ট, ঠিক আছে আপনি ঢুকতে পারবেন। আর না হলে বলছে, মামা আপনার এইখানে থাকার কথা না, আপনি অন্য রুমে যান। এই যে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। এই ডিফারেন্সিয়েশনের কাজে আমরা কি করছি, একটা পার্টিকুলার মডেল ব্যবহার করছি। সেই মডেলটার ইনপুটটা হচ্ছে তোমার আইডি, প্রসেসিং কাজটা করছে আরমান, সে ওইটা দেখে চেক করছে, এবং আউটপুটটা হচ্ছে ইদার ইউ কাম ইন অর ইউ গো সামওয়্যার এলস। ঠিক আছে, তার মানে কি একটা ডিসাইডেবিলিটি ফ্যাক্টর আছে। মানে ইউ মানে তুমি না, আসলে আরমান ডিসাইড করছে, বাট ওভারঅল আমি এখানে আরমান না থেকে অন্য এমএলএসএস থাকলেও একই কাজ করতে পারতাম। দেখতে পাচ্ছ যে মানে অ্যাবস্ট্রাকশনের সুবিধাটা, যে আমি একটা স্ট্রাকচার করে দিচ্ছি, এই স্ট্রাকচারটাতে ডাজন্ট ম্যাটার কোন মানুষ কাজ করছে বা কোন ডিভাইস এই কাজটা করছে, বাট রেজাল্ট স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে, যেটা আমি ইন্টেন্ডেড যেটা আমি চেয়েছিলাম। বুঝতে পারছো? এইটাই হচ্ছে তোমার যে কোনো মডেলের, ম্যাথামেটিক্যাল মডেলের সুবিধা। এবং এই মডেল তৈরি করতে গেলে আমরা ওই যে ফর্মালিজম ব্যবহার করি, কারণ আমরা যদি স্পেসিফাই না করে দিই, মানে স্পেসিফাই ব্যাপারটা কীরকম, যে প্রধান জিনিসটা আমি স্পেসিফাই করে দিচ্ছি, এটা যে খুব স্পেসিফিক একটা আচ্ছা 23 ব্যাচের অমুক হতে হবে, এই হতে হবে না, বা তোমরা বোধহয় 22, মোস্টলি 22, তাই না? সরি 12 ব্যাচ তো 22 দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে মানে আইডি কিভাবে শুরু হবে 22 দিয়ে না 23 দিয়ে, এটা কিন্তু আরমানের জানার দরকার নেই। এটা একটা থিওরি অফ কম্পিউটেশনের লিস্টের মধ্যে আছে, এইটা হলেই তার জন্য যথেষ্ট, এরকম একটা কনসেপ্ট। ঠিক আছে, মানে মনে করো আমরা যদি এখন ওর কাজ করার পদ্ধতি দেখানোর জন্য একটা মডেল তৈরি করতে চাই, তাহলে কি মনে করো এটার নাম দিলাম আমি অ্যাটেন্ডেন্সের জন্য আমার এখন দরকার কি একটা লিস্ট অফ রেজিস্টার্ড স্টুডেন্টস। আমি এটাকে আর একটু বড় করছি, মনে করো, হ্যাঁ, তারপরে মনে করো তার নেম থাকতে পারে এখানে, তারপরে মনে করো আর কি থাকতে পারে, সেকশন, হ্যাঁ গুড, তারপরে সেকশন, আর হয়তো টাইমিং থাকতে পারে, টাইম বললাম, হ্যাঁ মানে এক্স্যাক্ট টাইম, আর কি রুম নাম্বার। তাহলে কি হলো, আমাকে এটাকে আমি অ্যাটেন্ডেন্স না বলে এটাকে আরেকটু ব্রড বলি, আরেকটু কোর্স বা সি যেটাই বলি। ঠিক আছে, তাহলে কি হলো, আমার এটাকে জেনারেল ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেলো। এখন এটা আমি যে কোনো কোর্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না? সো দ্যাট ইজ দি মডেলিং, অ্যান্ড দ্যাট ইজ বিং ডান ইউজিং অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ফর্মালিজম। আচ্ছা, ফর্মালিজমের ক্ষেত্রে তখন কী হবে, এগুলোকে আমরা যখন আর একটু স্পেসিফিক সিম্বল দিয়ে এগুলোকে করবো। যে কোনো ফর্মালিজমের ক্ষেত্রে কিন্তু তুমি সিম্বল ব্যবহার করো, যে এবং সেই সিম্বলটা ইউনিভার্সাল সিম্বল হতে হবে। আমি বুঝাতে পারছি যে মানে দুনিয়ার ওই প্রান্তের লোকই একই জিনিস বুঝবে। হ্যাঁ, যে আমি ওই যে বললাম যেটা, যে পাই আর স্কোয়ার সবাই জানে, সারা দুনিয়া জানে যে পায়ের মান কত আর আরটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, সো ওই রকম জিনিস যখন ব্যবহার করছি, আই এম ইউজিং ফর্মালিজম, এবং যখন আমি একটা এরকম ব্রড স্ট্রাকচার ব্যবহার করছি, আই এম ইউজিং অ্যাবস্ট্রাকশন। এই পুরো কাঠামোটাকে আমি বলছি মডেল। ওকে, দ্যাট ব্রিংস আস টু মেশিন। হোয়াট ইজ আ মেশিন? নর্মালি মেশিন বলতে কি বোঝায়? আচ্ছা,
তার মানে হচ্ছে কি যে আমার মডেলটা যখন ডাইনামিক হয়ে যাচ্ছে, মডেলটা যখন আমি দেখাচ্ছি দিস ইজ এ স্ট্যাটিক থিং, কিন্তু এটা যখন কাজ করার কথা ওই জায়গাটা যে প্রসেসিং বা অ্যালগোরিদমটা যখন আমি লিখছি বা অ্যালগোরিদমটাকে আমি বর্ণনা করছি, তখন এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার মেশিন। মেশিন মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার আউটপুট পাওয়ার জন্য আমি যে অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করছি তার একটা কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ যেই কী বলবো এটাকে ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটাকে আমরা বলছি হলো মেশিন। মেশিন আর মডেল কিন্তু অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়। ইন্টারচেঞ্জেবলি বুঝি তো আমরা না, যে মানে একই জিনিসেরই আরেক রূপ এইভাবে বা সিনোনিম এইভাবে ব্যবহার হয়। আর এই মেশিনও কিন্তু তাহলে আমরা এইরকম করে ডিফাইন করতে পারি, ঠিক আছে? সো এই যে পার্টিকুলার ওয়ে অফ কনস্ট্রাক্টিং দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ সলভিং এ প্রবলেম, এটাই হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের দরকার, সেটা হলো সিমুলেশন। ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বর্ণনা করি নাই, এটা আসবো। সিমুলেশন মানে কি? কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা বলো, সিমুলেশন মানে কি? মানে রিয়ালিটি সরাসরি এক্সপিরিয়েন্স না করে সেটার একটা অভিজ্ঞতা তৈরি করা, ঠিক আছে? এটা হচ্ছে সিমুলেশন। এই সিমুলেশন জিনিসটা আমরা থিওরি অফ কম্পিউটেশনে বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেলকে এটাকে আসলে কাজ করবে কি করবে না সেগুলোর জন্য এটাকে ব্যবহার করি, ঠিক আছে? যে আমি একটা পার্টিকুলার, মনে করো অনেকটা, যদি আমি এরকম কিছু করি, কি বলবো, মনে করো গত ক্লাসে এটা কি আমি বলেছিলাম কিনা আমি শিওর না, যে মনে করো তুমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমরা এখানে ধরলাম মনে করো সি এর রিজার্ভ ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই, যে তোমাকে একটা সি প্রোগ্রাম লিখতে দেওয়া, মানে মনে করো কম্পাইলার যেই কাজটা করে, যে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে দেওয়া হয়েছে, তুমি কি রিজার্ভ ওয়ার্ডগুলো ঠিকভাবে লিখছো কি না সেটা কম্পাইলার কিভাবে বের করে, সেটার একটা আমি বলতে পারো যে একটা মেকানিজম দেখাচ্ছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ওই সিমুলেশন। আমি এক্স্যাক্ট জিনিসগুলো বলবো না। সিমুলেশনের আরেকটা জিনিস হচ্ছে কি, কাইন্ড অফ যে ইউজার তাকে সে কাজ করতে দেয়, বাট এটার নিচে যেই জিনিসগুলো কাজ করতে সেটা নিয়ে ওই ইনফরমেশন হাইডিংও, অ্যাবস্ট্রাকশন তো আছেই। হ্যাঁ, তো তাহলে মনে করো আমি করছি যে ইন্ট এই শব্দটাকে অ্যাকসেপ্ট করার একটা মেকানিজম তৈরি করছে, এবং সেই মেকানিজমটা কম্পিউটার যেভাবে কাজ করে, 1 বাই 1 ক্যারেক্টার সে এখানে INT এই তিনটাকে সে স্ক্যান করবে। স্ক্যান করে যখন সে টিয়ে পৌঁছাবে তখন সে বলবে যে ও আচ্ছা, এটা আমাদের আসলে রিজার্ভ ওয়ার্ড। তো তাহলে আমরা থিওরি অফ কম্পিটিশনে আমি দেখাবো তোমাদেরকে, যে পরেও আমরা এটা দেখতে পাবো যে কোনো আমি যখন কোনো এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমার যেই আউটপুট হওয়ার কথা ছিল সেটা মিলে গেছে, ওইটাকে আমরা বলি হচ্ছে এক্সেপ্ট স্টেট। হ্যাঁ, তাহলে এই এক্সেপ্ট স্টেটকে আমরা ডাবল সার্কেল দিয়ে দেখাই। মানে নর্মালি এটাও কিন্তু এক ধরনের ফর্মালিজম, ঠিক আছে? মানে এই ওয়েতেই তোমাকে দেখাতে হবে, অন্য কোনো ওয়েতে তুমি পারবে না। মানে তুমি এটাকে এরকম করতে পারবে না, এইটাই করতে হবে, ঠিক আছে? সো তাহলে আমরা প্রথমে আই নেব, তারপরে এন পাবো, তারপরে টি পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দ্য ওয়ে ইট শুড বি অ্যাকসেপ্টেড। বাট হোয়াট ইফ এখানে আমি আয়ের বদলে জে লিখলাম, এখানে মনে করো এম লিখলাম, এখানে মনে করো এক্স লিখলাম, তাহলে কি হবে? It will not be accepted. But how does the lifeless computer know that it is not the right thing? আগে থেকে হ্যাঁ, কিন্তু সেটার একটা মেকানিজম, সেটার মেকানিজমটা আর কিছুই না, যেটা এক্সেপ্ট স্টেট
সেই এক্সেপ্ট স্টেটের চেয়ে অন্যথা হলেই, ওটার থেকে ভিন্ন হলেই দ্যাট ইজ কজ ফর এরর, তখন তোমাকে আমি এরর মেসেজ দিব। ঠিক আছে? তবে মুশকিলটা হলো যে এই প্রবাবিলিটিগুলো, যে মানে এখানে শুধু আয়না এসে অন্য আরেকটা ক্যারেক্টার আসবে, সেই প্রবাবিলিটিটা তাকে দেখিয়ে দিতে হবে। তার মানে বুঝতে পারছো যে এখন এখানে এইভাবে খেয়াল করো, ইনপুটের দিকে যদি আমরা তাকাই, ইনপুটগুলো আসছে কি স্মল লেটার সব, তাই না? আমরা জানি যে ইংলিশে স্মল লেটার হচ্ছে এ থ্রু জেড, তাই না? এটাকে মনে করো আমি বললাম যে ইনপুট, মানে এই ইনপুটটা আসবে এই সেটটা থেকে। ঠিক আছে? এই যে আমরা কিন্তু আস্তে আস্তে ফর্মালিজমের দিকে যাচ্ছি। এখন এখান থেকে যে অন্যগুলো যদি চলে আসে এবং সেটা যদি আসলে না হওয়ার কথা থাকে, তাহলে আমাকে এখানে এটাকে আইডেন্টিফাই করতে হবে, গোয়িং টুয়ার্ডস অ্যানাদার স্টেট দ্যাট মে লিড আস টু আ এরর স্টেট অ্যান্ড এরর স্টেট। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সি এর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো অ্যাকসেপ্টেবল না, সেগুলোর জন্য এই ধরনের স্টেট শুরু হবে, তাই না? তো এই যে, এবং এটা ঘটতে পারে প্রত্যেকটা জায়গায় গিয়েই, মানে যতক্ষণ পর্যন্ত আমি শেষ পর্যন্ত না পৌঁছাচ্ছি, এক্সেপ্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, প্রত্যেকটা এগুলোকে আমরা নোড বলতে পারি, বা নর্মালি থিওরি অফ কম্পিউটেশনের ভাষায় এটাকে বলা হচ্ছে স্টেট। স্টেটটা ব্যবহার হয় হচ্ছে অবস্থার, তুমি এক্স্যাক্টলি কোথায় আছো সেটা বোঝানোর জন্য। তাহলে আমি এইটা প্রসেস করলে এইখানে এই স্টেটে, এইখানে, এগুলোকে আমরা লেবেল করতে পারি। লেবেল মানে নাম দেয়া। মনে করো এটাকে আমি বলছি Q0, এটাকে Q1, Q2, Q3। আমরা এইভাবে আর কি নর্মালি হয় এই ধরনের লেবেলিং সিস্টেম ব্যবহার করি, অথবা অনেক সময় ক্যাপিটাল লেটারও ব্যবহার করি, ABCD এরকম করে। বাট দ্যাটস আপ টু ইউ। এবং এটা যদি তোমার এই পার্টিকুলার কনভেনশন কথাটা তো বুঝি আমরা না, যে এইভাবেই বলা আছে, এই রীতিতেই চলতে হবে আমাকে, এই কনভেনশনের সাথে মিলে যায়, একটু ডিফারেন্ট হলো নোবডি মাইন্ডস। হ্যাঁ, তো তাহলে এই যে বিভিন্ন স্টেটে যাওয়ার পর বিভিন্ন প্রবাবিলিটি তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো যখন আমি দেখিয়ে দিচ্ছি তখন আমার মেশিনটা কমপ্লিট হচ্ছে। শুধু তার এক্সেপ্টের যেই প্যাথটা, যেই রাস্তা বা পথে গেলে সে এক্সেপ্ট হবে, সেটা দেখানোই যথেষ্ট না। কারণ সে আমাদের মতো না, আমরা মানুষরা আমরা নিজেরাও ধারণা করতে পারি না যে আমরা কত একটা অসাধারণ একটা ক্যাপাবিলিটি নিয়ে আমরা জন্মেছি। যে সেটা কি, যে কোনো ইনপুট আমার চোখের সামনে না থাকলেও একটা আউটপুট দেখে আমি ইনপুটটার সম্বন্ধে ধারণা করতে পারি। এখন আমরা নিউরাল নেটওয়ার্কে ওটা শেখানোর চেষ্টা করছি এআইতে, তাই না? যে নিউরাল নেটওয়ার্ক আউটপুট দেখে সে, মানে মনে করো তাকে ট্রেন আপ, যদিও তাকে ট্রেন আপ করার দরকার হয়, তাই না? কেমন ট্রেন আপ? যে মনে করো থাউজেন্ডস অফ আওয়ার্স ধরে তাকে ছেলে আর মেয়ের ছবি দেখাচ্ছ, তারপরে একটা অচেনা একটা ছেলে বা মেয়ের ছবি দিলা, ও তখন বলতে পারছে যে ও আচ্ছা এটা ছেলের ছবি, এটা মেয়ের ছবি। ঠিক আছে? তো তার মানে কি, এই যে আইডেন্টিফিকেশনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার জন্য একটা লজিক্যাল স্ট্রাকচার, কম্পোজিশন আমাদের দরকার আছে। আমরা মানুষরা এটাকে অনেক ইজিলি কাজে লাগাতে পারি। মনে করো তুমি তোমার ভাগ্নে, ছোট তোমার বোনের ছেলে মেয়ে যা কিছু আছে, তাকে তুমি ক্রেয়ন দিয়েছে। ক্রেয়ন তো আমরা সবাই বুঝি না, ক্রেয়ন দিয়েছে ছবি আঁকার জন্য। সে মনে করো গ্রামের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে গিয়ে দেখছে একটা সাদা ওয়াল। এখন সাদা ওয়াল, ওর তার কাছে ক্রেয়ন নাই, সে দেখছে একটা মাটির ঢেলা পড়ে আছে, ওইটা দিয়ে সে আঁকা শুরু করে দিতে পারে, তাই না? তার মানে কি, দেখতে পাচ্ছ যে মানে আমরা উই ক্যান অ্যাকচুয়ালি ডু থিংস হুইচ আর আনথিঙ্কেবল এবং হুইচ আর নট রিয়েলি ভেরি এক্সপ্লেনেবল। মানে ওকে তুমি কি এক্সপ্লেন করছো, এই তুমি যদি ওখানে মাটির ঢেলা না পাও, যদি ক্রেন না পাও, তাহলে মাটির ঢালা দিয়ে আঁকবা, বা কয়লার দিয়ে, কাঠ কয়লা পাওয়া যায়, কাঠ কয়লা দিয়ে তুমি আঁকবা, এরকম, তাই না? তো এই জিনিসগুলো আমরা খুব ইনটুইটিভলি, আমাদের ব্রেইনের প্রচণ্ড রকম ক্ষমতা, আমরা এটা শিখে ফেলি। বাট কম্পিউটারের ক্ষেত্রে এটা আমরা আর শিখাতে পারি না, তাই না? তো সেই কারণেই আমাদের এতগুলো কষ্ট করতে হয়। যারা কম্পাইলার রাইটার, যদি কখনো কেউ কম্পাইলার কোড করো, দেখবা যে
ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কী বলে এটাকে ইন্ডাস্ট্রিয়াস, খুবই চারদিক খেয়াল করে যে কোন জিনিসটা বাদ গেল, এই সমস্ত কিছু। কারণ তোমার যে মেশিনটা কনসেপচুয়াল মেশিনই বলো, তুমি তুমি কাজে পরিণত করলে না, মানে কাজে পরিণত করতে তো আরও সময়, আরও তাই না, তোমাকে অনেক কোড লিখতে হবে। বেসিক্যালি কম্পাইলার কনস্ট্রাকশনে গিয়ে তোমরা দেখবা যে ছোট ছোট কম্পাইলার তৈরি করতে দেওয়া হয়। হ্যাঁ, ওখানে টুলস আছে, কিছু টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে আমরা ছোট ছোট কম্পাইলার তৈরি করতে পারি। ঠিক আছে? তো থিওরি অফ কম্পিটিশন, এই কম্পাইলার কীভাবে কাজ করে এই জিনিসটার একটা জেনারেলাইজড ভিউ তোমাকে দিবে। তোমাকে বলবে না যে ও তুমি ফ্লেক্স ব্যবহার করে এই ইনপুট দিলে তুমি এই একটা কম্পাইলার পেয়ে যাবা, না, সেটা সে তোমাকে বলবে না, কিন্তু তোমাকে ওই আইডিয়া দেবে। তারপরে আরও কি আইডিয়া দিতে পারে তোমাকে, সেটা হলো মনে করো তুমি যে আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? এই সার্চ ইঞ্জিনের কনটেক্সটে কিভাবে আমার সার্চ ইঞ্জিন বোঝে আমি কি সার্চ করতে চাচ্ছি। মনে করো তুমি গুগলে একটা সার্চ দিয়েছো, হ্যাঁ, মনে করো তুমি বলছো যে, মনে করো তুমি এ দিলে, সাথে সাথে সাজেশন চলে আসতেছে। তারপরে মনে করো এন দিলে, সাথে সাথে সাজেশন চলে আসতেছে। তারপরে টি দিলে, তাহলে এখানে আবারও সাজেশন আসতে পারে কি অ্যান্টিক বা এরকম। এই জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছে? এই থিওরি অফ কম্পিউটিংয়ের আইডিয়া ব্যবহার করে, রেগুলার এক্সপ্রেশন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা রেগুলার এক্সপ্রেশন, যেটা হচ্ছে থিওরি অফ কম্পিউটেশনে একটা ফর্মুলা, যে একটা পার্টিকুলার শব্দ কিভাবে তৈরি হবে সেটার আমি একটা, ওই যে আবারও অ্যাবস্ট্রাকশন, সেটার একটা অ্যাবস্ট্রাকশন আমি তৈরি করে দিচ্ছি যে এর আগে এই অক্ষরটা থাকতে পারে, তারপরে এইটা থাকতে পারে, এরকম গ্যাপ হতে পারে, এই সমস্ত কিছু আমি সার্চ ইঞ্জিনের ভেতরে যদি তুমি ঢুকে দেখো, দেখবা যে এগুলো সব দেয়া আছে বিভিন্ন ইফ করে। সেটা এখন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হোক, এটা দেয়া আছে। সে ইউজারের ইনপুটটাকে অ্যান্টিসিপেট করছে, এবং এই ব্যাপারটাকে আমরা আবার একটা নতুন লেভেলে নিয়ে গেছি। কি সেটা? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। ঠিক আছে? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি করে মূলত, কেউ বলতে পারো? এগেন, এগুলোতে কিন্তু কম্পিউটার সায়েন্সের ট্রিভিয়া, জেনারেল নলেজ। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে কাজ করে, চ্যাট জিপিটি কীভাবে কাজ করে, আমরা তো খুব আরামে ব্যবহার করি। তার মানে কি, তাকে ট্রেন আপ করা হচ্ছে, মানে একভাবে তাকে থাউজেন্ডস অফ ইউজার্স দিয়ে ট্রেন আপ করা হচ্ছে। তাকে দেখানো হয়েছে যে এইটা হলো প্রশ্নের উত্তর কতভাবে হতে পারে। এক একজন ইউজার, মানে মনে করো থাউজেন্ডস অফ ট্রেনার। এরকম বলা হয় যে চ্যাট জিপিটির, মানে ওপেন এআই নাকি আফ্রিকার লোকজনকে দিয়ে, কেনিয়া বা ওরকম কোনো দেশের লোকজনকে খুব কম পয়সায় এই কাজগুলো করিয়েছে। যে একটা পার্টিকুলার টপিকে তুমি একটা প্রশ্ন ফর্মুলেট করো, ওই প্রশ্নটার উত্তর আবার দাও, এবং এটা চ্যাট জিপিটিকে দেওয়া হয়েছে। বেশি জ্ঞানী না, বেশি সস্তা। এটা হচ্ছে বাজার অর্থনীতির ব্যাপার। না না না, এখন না, ওই দেশে আমরা নর্মালি, আমাদের কিন্তু একটা বায়াস আছে, সেটা হলো আমরা মনে করি আফ্রিকার লোকজন বোধহয় আমাদের চেয়ে মূর্খ। না, নাও হতে পারে। আফ্রিকায় তোমার মোটামুটি বেশ কিছু দেশ আছে যারা অনেক, মানে আমি কেনিয়াতে, আই হ্যাড নেভার বিন টু কেনিয়া, বাট হয়তো সেখানে এমন কাউকে নিয়েছে যে যারা মোটামুটি কলেজ ডিগ্রি বলতে আমি বুঝাচ্ছি যে আন্ডারগ্রেড আমাদের দেশ থেকেও হয়তো নেয়, আমি শিওর না, আমি জানি না, কিন্তু হয়তো অসম্ভব কিছু না। আসল ব্যাপারটা কি, হ্যাঁ হ্যাঁ হতেই পারে, এবং ওরা ডেফিনেটলি ওপেন এআইয়ের লোকজন ওটা চিন্তা করেছে ডেফিনেটলি, যে ও আচ্ছা বাংলাদেশের লোক এটাকে কীভাবে অ্যান্সার করবে, আফ্রিকার লোকজন কীভাবে অ্যান্সার করবে, অথবা ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন কীভাবে অ্যান্সার করবে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা থাকতেই পারে। তো তার মানে কি, তাকে শেখানো হয়েছে ওইভাবে যে এই প্রশ্নটার অ্যান্সার যদি এটা হয়, তার মানে আমি প্রশ্ন, এবং সেটাকে ভাগ করে নেওয়া হয়েছে। কীরকম, যে আমি একটা পুরো লাইন বা একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফটা কীভাবে তৈরি হচ্ছে, বিভিন্ন স্ট্রিং দিয়ে বা বিভিন্ন ওয়ার্ড দিয়ে।
ওয়ার্ডগুলোর এই ওয়ার্ডের পার্টিকুলার পরে এই ওয়ার্ডটা আসার সম্ভাবনা কতখানি, প্রবাবিলিটি, সমস্ত কিন্তু কিন্তু এখানে প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে। ও যেটা সবচেয়ে প্রবেবল অ্যান্সার সেটা কিন্তু তোমাকে দিবে। বাট অ্যালাস আমাদের জন্য প্রবলেম হলো যেটা সবসময় আমাদের মনোমতো হয় না। দেখবে যে অনেক ক্ষেত্রেই এটা খুব ভালো কাজ করে, কিন্তু অনেক ক্ষেত্রেই তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবা যে আমি যেই উত্তর চেয়েছিলাম সেটা আমি পাচ্ছি না, কারণ দ্যাট পার্টিকুলার মেশিন ডাজ নট নো আইদার। ঠিক আছে? হ্যাঁ 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 রাইট। মানে এবং ম্যাথ ভালো পারে না সেটার অন্য স্ট্রাকচারাল প্রবলেমও থাকতে পারে। হ্যাঁ আমরা যে চ্যাটজিপিটির সাথে মানে ইন্টারঅ্যাক্ট করতেছি, তো এখানে অনেক মানুষ ইন্টারঅ্যাক্ট করতেছে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো সামহাও তো কোনো না কোনো ভাবে যে তার যে অ্যানসারের যে অ্যাকুরেসি সেটা তো বাড়ার কথা। হ্যাঁ বাড়ছে তো, বাড়ছে। মানে এখন প্রথম পর্যায়ে যা ছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, বাট এখানে আরেকটা কনস্ট্রেন্ট আছে। বলো তো কনস্ট্রেন্টটা কি? নিজে থেকে সে কি করতে পারে সেটা একটা। আরেকটা কনস্ট্রেন্ট হচ্ছে তুমি যদি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্টলি ব্যবহার করো তাহলে কিন্তু হয়ে গেছে কাজ। আমি বাংলা কি বলে ট্রান্সলেট, মানে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছি। মানে গুগলের চেয়ে ভালো, গুগল ট্রান্সলেটের চেয়ে ভালো, কিন্তু ওরকম নট আপ টু দ্য মার্ক। আমি জানি না তোমরা অন্য কেউ চেষ্টা করেছো কি না, কিন্তু নট রিয়েলি আপ টু দ্য মার্ক। তো তার মানে কি এখানে একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, ওই যে আবারও এরকম আমাদের এরকম একটা মডেল তার কাছে আছে। হ্যাঁ ভবিষ্যতে হয়তো, যেহেতু এখন ইউনিকোড আবিষ্কার হয়ে গেছে, ভবিষ্যতে ওইভাবে মানে ইউনিকোড দিয়ে অনেক দিন ধরে আমরা কাজ করছি, তবে হয়তো ভবিষ্যতে এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা আজকের যে আচ্ছা আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এটা আমাকে বলতে। ল্যাঙ্গুয়েজটা আমরা ওই যে কমিউনিকেশনের ভেহিকেল, বাহন। হ্যাঁ, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ছাড়া মোটেই সম্ভব না। তাহলে আমরা যখন কম্পিউটারের সাথে কমিউনিকেট করব, উই কমিউনিকেট থ্রু ল্যাঙ্গুয়েজ। বাট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজের কী দিয়ে তৈরি ল্যাঙ্গুয়েজ? মেড আপ অফ স্ট্রিংস, ডেফিনেটলি। এবং তারপরে ওই স্ট্রিংয়ের আবার অ্যাটমিক এন্টিটি কি, মানে একেবারে ক্ষুদ্র জিনিস, ক্যারেক্টার, তাই না? তার মানে কি ক্যারেক্টার তুমি পাশাপাশি সাজাও, এটাকে কম্পিউটার সায়েন্সের ভাষায় একটা বলে ক্যারেক্টারকে পাশাপাশি সাজানো। কি বলে বলো? তোমরা জাভাতে করে আসছো, জাভাতে ফাংশন আছে এগুলার, মানে শুধু জাভাতে না, প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে যে হ্যাঁ সর্ট, না সর্ট না, কনক্যাটেনেশন, কনক্যাট পাশেই। ঠিক আছে? তো তাহলে ওই আমরা তাহলে কি করি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর কিছুই না, কনক্যাটেনেটেড স্ট্রিংস। এই তার মানে কি, এটা হচ্ছে আমার যে কম্পিউটিং মেশিন আমি তৈরি করতে যাচ্ছি সেটার ইনপুট। এখন আমি যেটা করতে পারি, এই ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন দিয়ে আমার মেশিন কত ভালো কাজ করছে সেটাকে আমরা চেক করতে পারি। এটাও আমরা সামনে দেখব। যে আমি হয়তো বললাম যে এরকম একটা স্ট্রিং, মনে করো এমন একটা স্ট্রিং বলা হলো যে যেটা শেষের দুই অক্ষর হচ্ছে দুইটা কনজিকিউটিভ এ, কনজিকিউটিভ মানে পরপর এ, দুইটা এ দেয়া আছে। এখন এই মেশিনকে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু ওটা ডিপেন্ড করছে আসলে মেশিনটা কীভাবে সাজানো আছে, মেশিনটা কীভাবে তৈরি আছে। ঠিক আছে? তো ওইভাবে আমরা চেক করতে পারি এই জিনিসগুলোকে। তাহলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কম্পোজিশনটা হলো স্ট্রিং, এবং স্ট্রিং কম্পোজড অফ ক্যারেক্টার্স। মানে লেটার্স বললে তো শুধু অ্যালফাবেটিক লেটার্সই বলছি, কিন্তু ক্যারেক্টারও আছে আমাদের, ডিজিট থাকতে পারে, তারপরে কি বলে স্ট্রিংস, আচ্ছা না সরি, এটা এইভাবে যাবে উল্টা দিকে, ক্যারেক্টার্স। ঠিক আছে? তার মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং, অনেকগুলো স্ট্রিং মিলে একটা সেন্টেন্স বা ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে তুমি ইউ ক্যান গো আপ 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 অ্যান্ড আপ। হ্যাঁ, তো তার মানে কি এই পুরো জিনিসটাই হচ্ছে আমার মেশিন টু মেশিন বা মেশিন টু হিউম্যান তার যোগাযোগের মাধ্যম, বা ভেহিকল যেটাই বলো।
ওইটার উপরেও আমরা স্পেশাল নজর দিব, কারণ নোম চমস্কি নাম শুনেছো কি নাম জানি না। নোম চমস্কির ক্যাটাগরাইজেশন আছে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজ তৈরি করি সেটা কতখানি, যেমন বাচ্চাদের এই পিছনে আমার কথা শুনে, এটা জরুরি কথা, একটু পরে ছেড়ে দিব, আমি জানি যে ইট ইজ দ্য এন্ড অফ দ্য ডে, টায়ার্ড লাগছে বুঝতে পারছি। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যে জেনারেট করা সেটার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমরা ওটা নিয়ে অনেক পরে কথা বলবো, হয়তো মিড টার্মের পরে এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সেইটা রিয়ালাইজ করাটা জরুরি কেন, যে মনে করো একটা তোমার ল্যাঙ্গুয়েজে তুমি কি কি স্ট্রিং ব্যবহার করছো বা কেমন ধরনের স্ট্রিং তুমি ব্যবহার করতে পারো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজটা কত স্ট্রং হবে। ঠিক আছে, বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ দেখো, সে হয়তো একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, তাই না? কিন্তু সে যখন তার ভোকাবুলারি যখন আরও একটু বাড়ছে তখন সে তার বোঝানোর জিনিসটা আরও একটু পরিষ্কার হচ্ছে, তারপরে আরও যখন বাড়ছে আরও পরিষ্কার হচ্ছে, সে স্কুলে যাচ্ছে, তারপরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, এবং মনে করো এরপরে পিএইচডি করছে বা হোয়াট এভার, বা নাই করলো আর উপর সামনের দিকে গেল, তখন তার মানে এভাবে দেখবে যে একটা 5 বছরের বাচ্চাকে একই জিনিস, একটা 5 বছরের বাচ্চাকে এবং একজন 60 বছরের বয়সী লোককে যদি লিখতে দেওয়া হয়, কেন 60 বছর বয়সী লোক ভালো লিখতে পারেন সেটার এক্সপ্লেনেশনটা এইখানে। ঠিক আছে, সো এই যে এই সব মেন্টাল কনস্ট্রাক্ট, এইগুলো আমাদের থিওরি অফ কম্পিটিশন শুধু কম্পিউটার সায়েন্সের জন্য না, এটা একটা বিশাল ফিলোসফিক্যাল সাবজেক্ট। কেউ যদি ফার্দার স্টাডি করতে চাও বা এগুলো নিয়ে চিন্তা করতে চাও, মাস্টার্সে থিওরি অফ কম্পিটিশনের আলাদা ট্র্যাক আছে, হ্যাঁ, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের আলাদা ট্র্যাক আছে এরকম, তো সেখানে ইউ ক্যান গো ফার্দার। বাট আমাদের এই জায়গায় এগুলো বোঝাটা জরুরি। মানে অনেকেই চিন্তা করে যে আমার এক স্টুডেন্ট আছে, আমি গল্প গত ক্লাসে করেছিলাম জানি না, ইউনিভার্সিটি অফ ক্যান্সাসে পড়ায়, সে সেকেন্ড সেমিস্টারে স্টেট ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করতে, স্যার এই সাবজেক্টটা তো কোনো রিলেভেন্স খুঁজে পাই না, তো কোনো প্রাসঙ্গিকতা নেই, এটা আমরা কেন পড়ছি, কোনো কিছুর সাথেই মিলে না। আমি বললাম না, ব্যাপারটা অনেক বেশি ভেইগ বা অ্যাবস্ট্রাক্ট, তুমি যদি এদেরকে চিন্তা করো দেখবে আস্তে আস্তে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সো তোমাদের ক্ষেত্রেও একই কথা সত্যি। এখন মনে হবে যে আরে এটা কী পড়তেছে, এটা কি খামাখা কিছু থিওরি মানে কচকচানি ইসের, আর এইগুলোতে কী লাভ হবে আমাদের। হ্যাঁ, কিন্তু দিস উইল গিভ ইউ আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট আর্টিফ্যাক্ট বুঝি আমরা কথাটা, কোনো তৈরি বস্তু, বিশেষ করে কম্পিউটিংয়ের ক্ষেত্রে যে কোনো আর্টিফ্যাক্টগুলো সম্বন্ধে তুমি একটা চমৎকার আইডিয়া পাবা। ঠিক আছে, সো দ্যাটস ইট। তাহলে আমি জাস্ট একটা সোজা রিক্যাপ করছি। আমরা শুরু করেছিলাম ফর্মালিজম দিয়ে। ফর্মালিজম হচ্ছে মূলত প্রেসাইজ আনঅ্যাম্বিগুয়াস ওয়েতে কোনো একটা ধারণাকে লেখা বা বর্ণনা করা, এটা হচ্ছে ফর্মালিজম দিয়ে আমরা অ্যাবস্ট্রাকশন তৈরি করতে পারি, যে কোনো একটা পার্টিকুলার কাজের পদ্ধতি বা প্রবলেম সলভিংয়ের পদ্ধতির জেনারেল স্ট্রাকচার তৈরি করতে পারি। ওই জেনারেল স্ট্রাকচারটাকে আমরা একটা যখন গুছিয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাই, দিস বিকামস এ মডেল। এই মডেলটা যখন আমাদের কোনো একটা পার্টিকুলার অ্যাকশন বা ডাইনামিক একটা কাজে ব্যবহার হয়, দেন ইট ইজ কল্ড মেশিন। এবং মেশিনের আবার কিন্তু আছে, কি বলে, মেশিনটাকে আমরা নর্মালি গ্রাফিক্যাল ডিরেক্টেড গ্রাফ দিয়ে দেখাই। এই যে ডিরেক্টেড গ্রাফ মানে কোন দিকে যাচ্ছে তোমার কম্পিটিশন, সেটা দিয়ে দেখাই। আর এই মেশিনের কাজ করার মানে মেশিন দিয়ে কমিউনিকেট করার ফার্স্ট পদ্ধতি হচ্ছে ইউজিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মাত্র 5 লাইনে সামারাইজ হয়ে গেল, বাট ইউ হ্যাভ টু রিয়েলি নো অল দিস। ঠিক আছে।